বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে একটা বিশাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে পুরো প্রক্রিয়াটাই হয়তো ভেস্তে যেতে চলেছে। তো আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এই যুগান্তকারী সংস্কারটা এখন হুমকির মুখে, আর এর পেছনে আসলে রাজনীতিটা কী কাজ করছে। বিচার বিভাগের স্বাধীনতা এই বিষয়টা কি আসলেই একটা সাংবিধানিক প্রতিশ্রুতি, নাকি এটা শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দর কষাকষির একটা হাতিয়ার হয়ে থেকে যায়? চলুন এই জটিল প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, এই সংস্কারগুলো কেন এত জরুরি ছিল এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। দেখতে হবে বিচার বিভাগের পুরনো সংকটগুলো কী ছিল। আর এই সব সংকটের একেবারে গোড়ায় রয়েছে ঐতিহাসিক মাজদার হোসেন মামলা, যেটা দশকের পর দশক ধরে বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করেছে। অনেক অনেক বছর ধরেই কিন্তু নিম্ন আদালতগুলো প্রশাসনিকভাবে চলত আইন মন্ত্রণালয়ের অধীনে। সহজ করে বললে, বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি এই সব কিছুই ছিল নির্বাহী বিভাগের হাতে। আর এর ফলে যেটা হতো, রাজনৈতিক প্রভাবের একটা বিশাল সুযোগ তৈরি হয়েছিল, এবং এটা নিয়ে উদ্বেগও ছিল ব্যাপক। আর এই যে একটা নির্ভরশীলতা, এর ফলেই অভিযোগ উঠত যে বিচারিক সিদ্ধান্তগুলো প্রায় সরকারের ইচ্ছামতো প্রভাবিত হচ্ছে। আর বুঝতেই পারছেন, এর ফলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে যে আস্থা, সেটা ধীরে ধীরে কমে আসছিল। তো এই অচলাবস্থা ভাঙার জন্যেই কিন্তু ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তখন দেশের সব প্রধান রাজনৈতিক দলই এই উদ্যোগকে সমর্থন দিয়েছিল। আর সেই সমর্থনের ভিত্তিতেই দুটো অধ্যাদেশের মাধ্যমে বড় ধরনের সংস্কারের কাজ শুরু হয়। অবশ্য এই পরিবর্তনটা যে একেবারে হঠাৎ করে এসেছে তা কিন্তু না। এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। সেই ২০০৭ সালে বিচার বিভাগকে কাগজে কলমে আলাদা করা হলেও আসল নিয়ন্ত্রণ কিন্তু নির্বাহী বিভাগের হাতেই থেকে গিয়েছিল। অবশেষে লম্বা সময় পর ২০২৪ সালের অক্টোবরে সুপ্রিম কোর্ট একটা আলাদা সচিবালয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে, আর ডিসেম্বরেই নতুন সচিবালয় তার কাজ শুরু করে। বলা যায়, এটা ছিল বিচার বিভাগের স্বাধীনতার জন্য দীর্ঘদিনের যে লড়াই, তার একটা বিরাট মাইলফলক। এই সংস্কারগুলোর মূল ফোকাস ছিল দুটো দিকে। এক, বিচার বিভাগের জন্য একটা সম্পূর্ণ স্বাধীন প্রশাসনিক কাঠামো তৈরি করা, আর দুই, বিচারক নিয়োগের জন্য একটা স্বচ্ছ প্রক্রিয়া চালু করা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে একটা বিরাট পরিবর্তন আনা হয়। নিম্ন আদালতের বিচারকদের ওপর প্রায় সব ধরনের প্রশাসনিক ক্ষমতা, ধরুন নিয়োগ, বদলি, পদোন্নতি, এই সব কিছু আইন মন্ত্রণালয়ের হাত থেকে নিয়ে সরাসরি প্রধান বিচারপতির অধীনে দেওয়া হয়। এর একটাই উদ্দেশ্য ছিল বিচার বিভাগের নির্বাহী বিভাগের যে প্রতিদিনকার হস্তক্ষেপ, সেটা পুরোপুরি বন্ধ করা। শুধু তাই না, সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিচার বিভাগকে আর্থিক স্বায়ত্তশাসনও দেওয়া হয়। মানে, সরকারের অনুমোদন ছাড়াই প্রধান বিচারপতিকে ৫০ কোটি টাকা পর্যন্ত উন্নয়ন প্রকল্প পাস করার ক্ষমতা দেওয়া হয়েছিল। ভাবুন একবার, এটা কত বড় একটা পদক্ষেপ ছিল। আর দ্বিতীয় অধ্যাদেশটা ছিল সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এখানে একটা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের কথা বলা হয়। এই কাউন্সিলের কাজ হবে মেধা আর যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা, তাদের সাক্ষাৎকার নেওয়া এবং সবশেষে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা। মূল লক্ষ্য ছিল একটাই, নিয়োগ প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাব থেকে পুরোপুরি মুক্ত রাখা। কিন্তু ঠিক এখানেই গল্পে একটা নাটকীয় মোড় আসে। এত জনসমর্থন, এমনকি নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নতুন সরকার ক্ষমতায় এসে এই যুগান্তকারী অধ্যাদেশগুলো বাতিল করার উদ্যোগ নেয়। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা বিএনপি নিজেদের ঘোষণার দিকেই তাকাই। নির্বাচনের আগে তাদের দেওয়া প্রতিশ্রুতি ছিল ঠিক এটাই, যা আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টের অধীনে একটা আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। অথচ এখন সেই সরকারই ১৩৩টা সংস্কার অধ্যাদেশের মধ্যে ১২টা বাতিল করার পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে বিচার বিভাগের এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোও আছে। আর এটাই কিন্তু বিতর্কের মূল জায়গাটা তৈরি করেছে। তাদের আগের প্রতিশ্রুতি আর এখনকার কাজের মধ্যে একটা বিরাট ফারাক দেখা যাচ্ছে। তো সমালোচকরা এর পেছনে কী কারণ দেখছেন?
তাদের আশঙ্কা, এই পদক্ষেপের আসল উদ্দেশ্য হল পুরনো নিয়ন্ত্রণ ব্যবস্থায় ফিরে যাওয়া। অনেকে মনে করছেন এটা আসলে ক্ষমতাকে এক জায়গায় আনার একটা বড় পরিকল্পনার অংশ, যার মাধ্যমে বিচার বিভাগকে আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। স্বাভাবিকভাবেই সরকারের এই উদ্যোগে আইনজীবী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা, যারা এই সংস্কারগুলোর পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন, তারা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। এই সংস্কারগুলোর পেছনে যার বড় ভূমিকা ছিল, সেই সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও কিন্তু তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই উদ্যোগগুলো একটা স্বচ্ছ ও স্বাধীন বিচার বিভাগ তৈরির অঙ্গীকারের অংশ ছিল এবং তিনি আশা করেন এই প্রক্রিয়াটা যেন থেমে না গিয়ে আরও এগিয়ে যায়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা আরও সরাসরি সতর্ক করে দিচ্ছেন। তারা বলছেন, এই অধ্যাদেশগুলো বাতিলের মানে হল পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া। তাদের আশঙ্কা, আবারও দলীয় পরিচয়ে বিচারক নিয়োগের চেষ্টা শুরু হবে, যা জুলাই অভ্যুত্থানের মূল চেতনাকেই নষ্ট করে দেবে। এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিজেদের মধ্যে থেকেও কিন্তু প্রতিবাদ আসছে। ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম নামের একটি সংস্কারপন্থী গোষ্ঠী এই সচিবালয়কে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে। তারা সরকারকে জাতীয় ঐকমত্যকে সম্মান জানানোর জন্য আহ্বান জানাচ্ছে। তো এখন প্রশ্ন হলো, এই যে এত আইনি আর প্রশাসনিক বিতর্ক, এটা সাধারণ মানুষের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? এর প্রভাব ঠিক কোথায় গিয়ে পড়বে? চলুন সেই সম্ভাব্য প্রভাবগুলোই একবার দেখে নেওয়া যাক। দেখুন, এই পুরো বিষয়টার একেবারে কেন্দ্রে কিন্তু রয়েছে জনআস্থা। যে কোনো দেশের মানুষের কাছে একটা স্বাধীন বিচার বিভাগই হল তাদের অধিকার আর আইনের শাসনের শেষ আশ্রয়। তাহলে এই সংস্কারগুলো যদি সত্যি সত্যি বাতিল হয়ে যায়, তার পরিণতি কি হতে পারে? প্রথমত, বিচারকদের নিয়ন্ত্রণ আবারও আইন মন্ত্রণালয়ের হাতে ফিরে যেতে পারে। এতে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে যে বিশ্বাস, সেটা মারাত্মকভাবে কমে যেতে পারে। আর সবচেয়ে বড় ঝুঁকি হল, বিচারক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন মামলার রায়ে রাজনৈতিক আনুগত্যই হয়তো মূল বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াবে। এর ফলে মাজদার হোসেন মামলার রায়ের মাধ্যমে যে লক্ষ্যটা অর্জন করার কথা ছিল, সেটা অপূর্ণই থেকে যাবে। শেষ পর্যন্ত এই পুরো ঘটনা প্রবাহ বিচার বিভাগের ভবিষ্যৎ নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করছে। সংস্কারের জন্য সাধারণ মানুষের যে তীব্র আকাঙ্ক্ষা আর রাজনৈতিক ক্ষমতার যে কঠিন বাস্তবতা, এই দুইয়ের সংঘাতে বিচার বিভাগের স্বাধীনতা কি শেষ পর্যন্ত একটা অধরা স্বপ্নই থেকে যাবে?